বন্ধুরা, গত এপিসোডে তোমরা দেখেছিলে যে শালু ২৮ বছরের একজন ভারতীয় মেয়ে ঋণ আর জুয়ার নেশার কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। ব্যাংক, লোকজন আর পুলিশ সবাই তার পেছনে লেগে গিয়েছিল। তার কাছে আর কোনো টাকা বাকি ছিল না, পরিবারেরও কোনো সাপোর্ট ছিল না। এই অসহায়ত্বের মধ্যে শালু নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে সমুদ্রের ধারে পৌঁছে গিয়েছিল, একটা কাঠের নৌকায় বসে নিজেকে ঢেউয়ের হাতে ছেড়ে দিয়েছিল। শেষ পর্যন্ত সে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গিয়ে একটা নির্জন, পাথরে ভরা ছোট্ট দ্বীপে পৌঁছে দিয়েছিল, যেখানে সবাই তাকে মরে গেছে ভেবেছিল। সেখানেই তার চোখ আবার খুলেছিল। সে মরার ইচ্ছা ছেড়ে দিয়েছিল আর সেই নির্জন দ্বীপকেই নিজের ঘর বানিয়ে নিয়েছিল। ক্ষুধা, তৃষ্ণা, ঠান্ডা, অসুখ প্রতিদিন তার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই ছিল। সে আগুন জ্বালিয়েছিল, ঝুপড়ি বানিয়েছিল, মাছ ধরা শিখেছিল আর ৬ মাস ধরে একা বেজেছিল। কিন্তু তারপর একদিন তার খেয়াল হলো যে কোনো একজন মানুষ এই দ্বীপের দিকে আসছে। তাহলে চলো এখন আর কোনো দেরি না করে শুরু করি এই গল্পের দ্বিতীয় এপিসোড। সমুদ্রের ধারে সেদিন একটা অদ্ভুত রকমের নিস্তব্ধতা ছড়িয়েছিল। হাওয়ার হালকা শোঁ শোঁ শব্দ আর ঢেউয়ের ধাক্কা খাওয়ার আওয়াজ পুরো পরিবেশকে আরও রহস্যময় করে তুলছিল। তখনই দূর সমুদ্রে একটা ছোট্ট কাঠের নৌকা দেখা যাচ্ছিল, যেটা ধীরে ধীরে সেই দ্বীপের দিকে এগিয়ে আসছিল। কিছুক্ষণের মধ্যেই সেই নৌকা কিনারে লাগলো, আর তার থেকে একজন অচেনা লোক নেমে এলো। তার মুখ শান্ত ছিল, কিন্তু তার প্রতিটি কাজে সতর্কতা স্পষ্ট ফুটে উঠছিল। সে সময় নষ্ট না করে নিজের নৌকাটাকে একটা বড় পাথরের সঙ্গে শক্ত করে বেঁধে দিল, যাতে বড় ঢেউ এসে তাকে ভাসিয়ে না নিয়ে যায়। তার পা ধীরে ধীরে সেই নির্জন দ্বীপের ওপর এগিয়ে যাচ্ছিল। ওদিকে খুব কাছেই নিজের ঝুপড়ির ভিতরে শালু চুপচাপ বসেছিল। তার বুক খুব জোরে জোরে ধুকপুক করছিল, নিঃশ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। সে কোনো শব্দ না করে বাইরের প্রতিটি হাঁচড়পাঁচড় শোনার চেষ্টা করছিল। তার মনে শুধু একটাই প্রশ্ন বারবার ঘুরছিল, এই নির্জন দ্বীপে আসলে কে এসে পড়ল? সেই লোকটা ধীরে ধীরে পুরো দ্বীপের ওপর চোখ বোলাচ্ছিল, চারদিকে দৃষ্টি ঘুরিয়ে দেখছিল, কিন্তু কোথাও কোনো মানুষ দেখতে পাচ্ছিল না। না কোনো আওয়াজ, না কোনো নড়াচড়া, শুধু নিস্তব্ধতা। তখনই তার চোখ হঠাৎ সেই ঝুপড়ির উপর পড়ল। সে থেমে গেল। ঝুপড়ির কাছে কাঠ দিয়ে বানানো জাল দেখে তার মুখে অবাক ভাব স্পষ্ট ফুটে উঠল। সে মনে মনে ভাবছিল, এত ছোট আর নির্জন দ্বীপে এসব কে বানালো? এখন তার সন্দেহ নিশ্চয়তায় পরিণত হয়ে গিয়েছিল। এই দ্বীপ খালি নয়। সে জোরে চিৎকার করে উঠল, কেউ আছে এখানে? যদি কেউ থাকে তো সামনে এসো। তার আওয়াজ পুরো দ্বীপে গুঞ্জে উঠল, কিন্তু জবাবে শুধু ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছিল। কয়েক মুহূর্তের জন্য সে থেমে গেল, মনোযোগ দিয়ে সঙ্গীত শোনার চেষ্টা করছিল। হয়তো কোথাও থেকে কোনো নড়াচড়া পাওয়া যাবে, কিন্তু চারদিকে একই নীরবতা। এখন তার দৃষ্টি আবার সেই ঝুপড়ির ওপর স্থির হয়ে গেল। সে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল, প্রতিটি পা সাবধানে রাখছিল। ঝুপড়ির কাছে পৌঁছে সে দরজার সামনে থামল। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সে হালকা করে আওয়াজ দিল, হ্যালো, কেউ আছে ভিতরে? ভিতরে বসে থাকা শালুর শরীর ভয়ে কাঁপতে লাগল। তার নিঃশ্বাস থেমে গেল। সে একদম চুপ করে রইল। তার মাথায় একসঙ্গে অনেক ভয়ঙ্কর চিন্তা আসতে লাগল। কোথাও এটা পুলিশ নয় তো? নাকি এমন কোনো লোক যে তাকে ক্ষতি করতে পারে? সে যে কোনো মূল্যে জবাব দিল না। কিছুক্ষণ বাইরে থেকে আওয়াজ আসতে থাকল। তারপর হঠাৎ সব চুপ হয়ে গেল। ঝুপড়ির বাইরে নিস্তব্ধতা নেমে এলো। শালু কিছুক্ষণ ঠিক ওভাবেই বসে রইল, নিঃশ্বাস আটকে কান পেতে শুনছিল। তার মনে একটাই প্রশ্ন ছিল, ওই লোকটা কি চলে গেছে? একটু সাহস সঞ্চয় করে সে ভাবল, হয়তো সে শুধু এখানে এসেছিল আর এখন চলে গেছে। ধীরে ধীরে সে উঠল আর ভয়ে ভয়ে ঝুপড়ির দরজা খুলল। সে বাইরে উকি দিল, চারদিকে চোখ বোলালো, কিন্তু সেখানে কেউ ছিল না। এটা দেখে সে গভীর নিঃশ্বাস নিল, যেন তার বুক থেকে কোনো ভারী বোঝা নেমে গেল। কিন্তু তখনও সে পুরোপুরি সামলে উঠতে পারেনি। হঠাৎ কেউ তার হাত জোর করে ধরে ফেলল। শালুর চিৎকার বেরিয়ে গেল। তার শরীর ভয়ে কাঁপতে লাগল। সে জোরে চেঁচিয়ে উঠল, তুমি কে? আমাকে ছেড়ে দাও। তখনই একটা শান্ত কিন্তু রহস্যময় আওয়াজ এলো, ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। শালু ঘাবড়ে গিয়ে বলল, আগে আমার হাত ছাড়ো। সে ধীরে ধীরে তার হাত ছেড়ে দিল আর বলল,
আমার নাম রজত, আমি একজন বৈদ্য। আমি এই দ্বীপে বিশেষ জড়িবুটির খোঁজে এসেছি। শালু তার কথাগুলো মন দিয়ে শুনল, কিন্তু তার ভয় তখনও পুরোপুরি চলে যায়নি। রজত তার চোখে ভয় দেখে জিজ্ঞেস করল, তুমি কে? আর এখানে একা কি করছ? শালু কয়েক মুহূর্ত চুপ করে গেল। তার মনে প্রশ্নের ঝড় চলছিল। সে কি সত্যি বলবে, নাকি এই অচেনা লোকটার কাছে সব লুকিয়ে রাখবে? শেষ পর্যন্ত সে মিথ্যে বলার সিদ্ধান্ত নিল। সে বলল, আমি এখানে একটা প্রজেক্টের অধীনে এসেছি। আমার একটা টিম আছে, ওরা আমাকে দেখতে আসে। আমাকে এখানে 1 বছর থাকতে হবে। আসলে সে মিথ্যে বলল, কারণ সে ভেতর থেকে খুব ভয় পেয়ে গিয়েছিল। তার ভয় ছিল যে যদি এই লোকটার জানা যায় যে সে এখানে পুরোপুরি একা, তাহলে সে তার সুযোগ নিতে পারে বা পুলিশকে খবর দিতে পারে। রজত কিছুক্ষণ তাকে দেখতে থাকল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, সন্ধে হয়ে আসছে, হয়তো আজ আমাকে এখানেই থাকতে হবে। যদি তোমার খারাপ না লাগে, তাহলে কি আমি আজ রাতে তোমার ঝুপড়িতে থাকতে পারি? তার আওয়াজে ক্লান্তিও ছিল, আর একটা অদ্ভুত রকমের নিষ্পাপতাও ছিল। শালু ভেতর থেকে অস্বস্তি বোধ করল। সে চায়নি যে কোনো অচেনা লোক তার এত কাছে থাকুক, কিন্তু সে মানাও করতে পারল না। কয়েক মুহূর্ত ভেবে সে ধীরে ধীরে বলল, ঠিক আছে, তুমি এখানে থাকতে পারো। আর এখান থেকেই শুরু হলো শালুনি জীবনের সবচেয়ে বিপজ্জনক রাত, যার কথা সে কখনো ভাবতেও পারেনি। ঝুপড়ির ভিতরে হালকা আগুন জ্বলছিল। তার টিমের সঙ্গীত আলো দেয়ালে ভয়ঙ্কর ছায়া তৈরি করছিল। বাইরে সমুদ্রের ঢেউ জোরে শব্দ করে পাথরে ধাক্কা খাচ্ছিল, আর হাওয়ার শোঁ শব্দ পুরো পরিবেশকে আরও রহস্যময় করে তুলছিল। শালু আর রজত আগুনের কাছে বসেছিল। শালু চুপচাপ কাঠ আগুনে দিচ্ছিল, আর রজত একটানা তাকে গভীরভাবে দেখছিল। তার দৃষ্টি শালুর মুখের ওপর স্থির ছিল, যেন সে তাকে বোঝার চেষ্টা করছে বা হয়তো অন্য কিছু ভাবছে। কিছুক্ষণ পর রজত ধীরে ধীরে বলল, সকালে তোমার শরীরে ব্যথা হচ্ছিল, এখন কেমন লাগছে? শালু নিচু আওয়াজে জবাব দিল, এখনও ভালো লাগছে না, কোমরে ব্যথা আছে আর খুব ক্লান্তি লাগছে। রজত তৎক্ষণাৎ নিজের থলে খুলল, তার থেকে কিছু বিশেষ জড়িবুটি বের করল আর বলল, এই জড়িটা খুব কাজের, এটা খেলে শরীরে শক্তি আসে আর ক্লান্তিও দূর হয়ে যায়। শালু বেশি না ভেবে তার কথায় ভরসা করে সেই জড়িবুটি খেয়ে ফেলল। তার একদমও ধারণা ছিল না যে এটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে। কিছুক্ষণ দুজনে কথা বলতে থাকল, দ্বীপ নিয়ে, সমুদ্র নিয়ে, সঙ্গীত নিয়ে আর জড়িবুটি নিয়ে। রজত তাকে বিভিন্ন গাছপালা সম্পর্কে বলতে লাগল, কোন জড়ি কি কাজে লাগে। শালু মন দিয়ে তার কথা শুনতে থাকল। তার মনে হতে লাগল যে হয়তো এই লোকটা সত্যিই ভালো, কিন্তু তার জানা ছিল না যে সেই লোকটা তার ভরসার যোগ্য নয়। ধীরে ধীরে রাত গভীর হতে লাগল, আগুনের আলো কমতে লাগল, আর তখনই শালুর চোখ ভারী হতে লাগল। তার মাথা ঘুরতে লাগল, শরীর অবশ হয়ে আসতে লাগল। সে নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু এখন তার শরীরের ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। সে ধীরে ধীরে মাটিতে শুয়ে পড়ল, আর কয়েক মুহূর্তের মধ্যেই গভীর অজ্ঞান হয়ে গেল। এটা ঘুম ছিল না, এটা অজ্ঞানতা ছিল। রজত ধীরে ধীরে উঠল আর শালুর কাছে এলো। সে তাকে নাড়িয়ে দেখল, কিন্তু শালু পুরোপুরি অজ্ঞান ছিল। এখন রজতের আসল চেহারা সামনে এসে গিয়েছিল। যে জড়িবুটিকে সে শক্তির ওষুধ বলেছিল, সেটা আসলে অজ্ঞান করার জড়ি ছিল। সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট নির্জন দ্বীপ, চারদিকে অন্ধকার, নিস্তব্ধতা, আর সেই ঝুপড়ির ভিতরে একটা অসহায় অজ্ঞান মেয়ে। সেই রাতে সেখানে কেউ ছিল না, না কোনো আওয়াজ, না কোনো সাহায্য। আর এই নীরবতার পুরো সুযোগই রজত নিয়ে নিল। রাত ধীরে ধীরে কেটে যেতে লাগল। কিছুক্ষণ পর রজত ক্লান্ত হয়ে একপাশে বসে পড়ল। তার মনে একটা ভয় এলো। সকালে যখন এর হুঁশ ফিরবে, তখন এটা নিশ্চয়ই সন্দেহ করবে। এক মুহূর্তের জন্য তার মাথায় একটা চিন্তা এলো, কেন এটাকে চিরতরে শেষ করে না দিই? কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে থামিয়ে দিল। সে সিদ্ধান্ত নিল যে এখান থেকে চলে যাওয়াই ভালো। সকাল হওয়ার আগেই সে চুপচাপ উঠল, নিজের নৌকা খুলল, আর পিছনে না তাকিয়ে সেই দ্বীপ ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পর শালুর চোখ ধীরে ধীরে খুলল। সে উঠতে চেষ্টা করল, কিন্তু তার পুরো শরীরে তীব্র ব্যথা হল। তার হাত পা ভারী হয়ে গিয়েছিল, মাথা ঘুরছিল, বুক জোরে জোরে ধুকপুক করছিল। সে ঘাবড়ে গিয়ে ভাবল, আমার সঙ্গে কি কিছু খারাপ হয়ে গেছে?
সে তাড়াতাড়ি এদিক ওদিক তাকাল, রজতকে খুঁজল, কিন্তু সে সেখানে ছিল না। শালু ঝুপড়ি থেকে বাইরে বেরোল, পুরো দ্বীপে চোখ বোলাল, কিন্তু চারদিকে শুধু নিস্তব্ধতা ছিল। তখনই তার চোখ সমুদ্রের কিনারে গেল, যেখানে রজতের নৌকা বাঁধা ছিল, কিন্তু এখন সেটা সেখানে নেই। এখন শালু বুঝে গেল যে সে তাকে ছেড়ে চলে গেছে। অদ্ভুত ব্যাপার এই যে তার চলে যাওয়ায় একটু দুঃখও হল। 6 মাস পর তার কাছে কোনো মানুষ এসেছিল, আর সেও চলে গেল। তার একদমও ধারণা ছিল না যে সেই মানুষটাই তার সঙ্গে প্রতারণা করেছে। সে মনে মনে তার সুস্থতার জন্য দোয়া করল। সময় কেটে যেতে লাগল, আর কয়েক মাস পর শালু নিজের শরীরে অদ্ভুত পরিবর্তন অনুভব করতে লাগল। তার পেট ধীরে ধীরে বড় হতে লাগল। প্রথমে সে এটা উপেক্ষা করল, কিন্তু প্রতিদিন তার সন্দেহ বাড়তে লাগল। এখন সে ভয় পেতে লাগল। তার মনে হল কোথাও কি তার কোনো অসুখ হয়ে গেছে। তখনই তার রজতের কথা মনে পড়ল, সেই রাত, সেই জড়িবুটি, সেই অজ্ঞানতা, আর এখন সবকিছু পরিষ্কার। তার চোখ থেকে জল পড়তে লাগল। এখন তার পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল যে রজত তার সঙ্গে প্রতারণা করেছে। শালু জোরে জোরে কাঁদতে লাগল। আমার কোনো অচেনা লোকের ওপর ভরসা করা উচিত হয়নি। সে নিজের পেটে হাত রেখে ভাঙা হৃদয়ে বলল, আমি এই বাচ্চাটাকে কি জবাব দেব? অনেক দিন ধরে সে ঠিকমতো খেল না, জলও পান করল না। ধীরে ধীরে তার বেঁচে থাকার ইচ্ছা হারাতে লাগল। একদিন সে আবার সমুদ্রের দিকে হাঁটতে লাগল সবকিছু শেষ করার জন্য, কিন্তু তখনই তার পেটে হালকা নড়াচড়া হলো। সে থেমে গেল। তার চোখ থেকে জল পড়তে লাগল। আমি তো মরে যাব, কিন্তু এই বাচ্চাটার কি দোষ? সেই মুহূর্তেই সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলল। এখন সে হার মানল না। সে নিজেকে বলল, যা হয়ে গেছে তা বদলানো যাবে না, কিন্তু এখন আমাকে শক্ত হতে হবে। এখন শালু একা নয়, তার সঙ্গে একটা নতুন জীবন ছিল। কিন্তু প্রশ্ন এখনও বাকি আছে, শালু কি এই বাচ্চার সঙ্গে এই বিপজ্জনক দ্বীপে বেঁচে থাকতে পারবে? রজত কি আবার ফিরে আসবে, নাকি পুলিশ তাকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে যাবে? গল্প এখনও শেষ হয়নি। তাহলে বন্ধুরা, এই এপিসোড তোমাদের কেমন লাগলো? যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে পরের এপিসোড তোমরা মিস না করো। অনেক অনেক ধন্যবাদ।